প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি যারা রয়েছেন দেশে কিংবা প্রবাসে মিলেনিয়াম টেলিভিশন বলার কথা বলবো অনুষ্ঠানে। দর্শক বলার কথা বলবো অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক নানা প্রসঙ্গের বিশ্লেষণমূলক আলোচনা শুনি। আজকের নির্ধারিত প্রসঙ্গ ডোনাল্ড লুর সফর, রাজনীতিতে এর কি প্রভাব পড়বে। এই প্রসঙ্গে এই শিরোনামে কথা বলবার জন্য আজকে আমাদের অনলাইনে তিনজন সম্মানিত অতিথি উপস্থিত থাকছেন। চলুন আলোচনা শুরুতে তাদের সাথে আপনাদের পরিচয় করে দেওয়া যাক। আমাদের সাথে রয়েছেন জনাব সাইদুর রহমান টেপা, কো চেয়ারম্যান জাতীয় পার্টি, এবং আরো যুক্ত রয়েছেন জনাব মনিরুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক বিশ্লেষক। দর্শক এর মাঝে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব সাইফুর রহমান, সহকারী সম্পাদক দৈনিক সমকাল। বাংলাদেশে হঠাৎ লুয়ের যে আগমন বা ভিজিট, এটির কারণ কি এবং এর পিছনে কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক আছে কিনা, পররাষ্ট্র নীতিতে বা কূটনীতিতে এর কি ধরনের প্রভাব আছে, সব নিয়ে আমরা কথা বলতে চাই। শুরু করতে চাই জনাব সাইফুর রহমান তপন, আপনাকে দিয়েই। নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। আমরা দেখছি যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের 4 মাসের পরে, কিছু সময় পরে আমাদের মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ডোনাল্ড লু এসছেন বাংলাদেশে 2 দিনের সফরে, এবং আমরা দেখছি যে সেখানে বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ুর সংকট সহ নানা বিষয়ে আলোচনা হবে। কিন্তু আমরা এর বাইরেও রাজনৈতিক নানা প্রসঙ্গের অবতারণা দেখছি যে ডোনাল্ড লুর সফরকে কেন্দ্র করে বিএনপি একটি নড়ে চড়ে বসছে। অনেকে বলছেন যে রাজনীতিতে এক ধরনের লু হাওয়া বইছে। সরকারও আমরা পাল্টা বক্তব্য দেখছি যে বিদেশি কোনো শক্তির প্রভাবকে সরকার বরদাস্ত করবে না, আগে থেকেই বলেছে। এবং এই সম্পর্ককে সাথে কোনো রাজনৈতিক ভিজিটের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক আছে কিনা এটা নিয়েও নানা রকম জল্পনা কল্পনা চলছে। জনাব সাইফুর রহমান তপন, ডোনাল্ড লুর এই যে ভিজিট, বাংলাদেশ ভিজিট, হঠাৎ করে কেন তিনি আসলেন বা এসছেন, সেটাই একটু আপনার দৃষ্টিতে প্রাথমিক বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে এবং আমার যারা সহ আলোচক আছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা আমরা শব্দটি শুনতে পাচ্ছি না, একটু দয়া করে আপনি যদি একটু চেক করে নেন আপনার যে ইয়ারফোন বা মাইক্রোফোনটি ঠিক আছে কিনা, অথবা সাউন্ডটি বাড়ানো আছে কিনা। হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনে যাচ্ছে? আপনি একটু সামনে এসে বলুন, একটু লাউডলি, অথবা মাইক ইয়ারফোন ব্যবহার করলে একটু সামনে নিয়ে, মানে মুখের সামনে নিয়ে কথা বলুন পয়েন্টটা। কি অবস্থা? আমার কথা কি একদমই শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, বলুন, আপনি বলুন। হ্যাঁ, এখানে বিষয়টা হলো যে ডোনাল্ড লুর যে সফর, এটা কিন্তু আপনার নির্বাচনের আগে আমরা একটা পরিস্থিতি দেখেছি, নির্বাচনের পরে আবার একটা ভিন্ন পরিস্থিতি শুরু হয়েছে বাংলাদেশে। এটা দেখতে হবে আমাদেরকে, প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠি, সেই চিঠি থেকে এই বিষয়টা শুরু হয়েছে সেটা। এবং এর মধ্যে আমরা দেখেছি যে ঢাকায় যিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আছেন, তিনিও কিন্তু কয়েক দফা বিভিন্ন মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন। দেখা করে সম্পর্ক, তাদের ভাষায় সম্পর্ক জোরদারের তার চেষ্টা করবে। তো ফলে প্রথমত ডোনাল্ড লুর এই সফরকে আমি যদি এক বাক্যে বলতে হয়, সেটা হলো যে নির্বাচনের আগে যেই ধরনের একটা তিক্ত সম্পর্ক ছিল, এবং এখানে আন্তর্জাতিক রাজনীতির যে নানা ধরনের মেরুকরণ আমরা দেখেছিলাম, এই নির্বাচন উত্তর সময়ে ওই মেরুকরণেরই অংশ হিসেবে, কারণ এখানে আপনি জানেন যে ইলেকশনটা যে হয়ে গেল এখানে, এবং সরকার আমি বলবো বেশ ভালোভাবেই কিন্তু সরকার এখানে টিকে গেছে সেটা। তো এখানে যে আন্তর্জাতিক যে রাজনীতির যে সমীকরণ, এই সমীকরণে আমেরিকা পিছনে পড়তে চায় না, তারা কারো পিছনে পড়তে চায় না। ফলে তারা এখন সম্পর্কটাকে আমি বলবো মেরামত করার জন্য এখন আবার একই প্রক্রিয়া শুরু করেছে। সেটা তারই অংশ হিসেবে ডোনাল্ড লু এখানে আসছে। সেটা
ফলে এখন বল হলো আমেরিকার কোর্ট, বল কিন্তু আমাদের সরকারের কোর্টে না। নির্বাচনের আগে বল ছিল আমাদের সরকারের কোর্টে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এই যে সফর, এই সফরে আমরা এখানে যে হিলিং সিস্টেম আমেরিকা যে মেরামত করার চেষ্টা করবে, সেই প্রক্রিয়াটাই আমরা দেখতে পাবো সেটা। জি, ধন্যবাদ জনাব সাইফুর রহমান তপন। আপনি এই ফাঁকে, আমরা অন্য আলোচকের কাছে আসবো, এই ফাঁকে আপনার ক্যামেরার অ্যাঙ্গেল এবং ফ্রেমটি একটু ঠিক করে নেবেন দয়া করে। আসতে চাই মনিরুল হক চৌধুরী আপনার কাছে, যে আপনি এই যে ডোনাল্ডোর সফর নিয়ে নিশ্চয়ই পর্যবেক্ষণ করছেন, নানা রকম রাজনীতিক বৈশ্বিক পরিস্থিতি আপনি পর্যবেক্ষণ করেন, অতীতেও নানা রকম সময় আপনার সাথে কথা হয়েছে। কি মনে হয় যে ডোনাল্ডোর, যেটি সাইফুর রহমান তপন বলছেন যে নির্বাচনের আগে সরকারের সাথে সম্পর্কের যে অবনতি ঘটেছিল বা বা যে ভঙ্গুর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা কি মেরামত করবার উদ্দেশ্যে ডোনাল্ডোর বাংলাদেশের সফর? তার মানে সবকিছু যে অনিশ্চয়তা, বাংলাদেশের সরকারের উপরে, আওয়ামী লীগ সরকারের উপরে এক ধরনের চাপ, সেটি আমরা যদি বলি যে স্যাংশনের চাপ, নিষেধাজ্ঞার চাপ, নানা রকম শ্রম আইনের নীতির যে চাপ, সেটি কি আসলে সরে যাচ্ছে? মানে অন্য একটি ইউটার্ন নিল কিনা বাংলাদেশ সরকারের সাথে মার্কিন সম্পর্ক, কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি একটা সংশোধন করতে যাচ্ছি যে আপনি আমার নাম বলার আগে বলেছিলেন বীর মুক্তিযোদ্ধা। আসলে আমি কোনো সনদধারী মুক্তিযোদ্ধা না। ওই সময় আমার বয়স মাত্র 10 বছর ছিল। আমি মুক্তিযোদ্ধার ক্যাম্পে ওনাদেরকে সহযোগিতা করেছি যতটুকু পেরেছি। তো সেই হিসাবে আমি মুক্তিযোদ্ধা, সেটা ঠিক আছে, কিন্তু বয়সের কারণে বা ওই 13 বছর 6 মাস ছাড়া সনদ পাওয়া সম্ভব না, সেই হিসাবে আমি ওই নামটা ওইভাবে আনতে চাচ্ছি না। আপনাকে ধন্যবাদ। আর আমি বলে রাখি যে বাংলাদেশে অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা সনদ গ্রহণ করেননি স্বেচ্ছায়, তো তাদেরকে তো আমরা মুক্তিযোদ্ধাই বলবো। তো সে অর্থে আপনাকে নিশ্চয়ই, আপনাকে আর আমরা এটি বলবো, জনগণের এটি অভিধা। ধন্যবাদ আপনাকে, বলুন। ধন্যবাদ। আমি প্রথমে সমকালের আমার সাংবাদিক ভাইয়ের কথার সাথে আমি একমত পোষণ করছি। উনি যেভাবে জিনিসটাকে উপস্থাপন করেছেন আমি তার সাথে একমত। কিন্তু আপনি যে বলেছেন ডোনাল্ডোর উত্তাপ, তারপরে আপনার প্রভাব, আমি আসলে জিনিসটাকে ব্যক্তিগতভাবে ওইভাবে দেখি না। এবং আমি যতটুকু জানি সরকারের ভিতরে ওইটা নিয়ে খুব চাঞ্চল্য বা খুব একটা উত্তাপ বা খুব একটা উচ্ছ্বাস কোনো কিছু আছে, সেরকম কিছু না। সরকারের মতো কাজ করে যাচ্ছে। আর ডোনাল্ড লু হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, একদম রাষ্ট্রদূত পর্যায়ের একজন অফিসার, এবং তার দায়িত্ব এই এলাকায় দীর্ঘদিন উনি কাজ করেছেন। সেই হিসাবে ওনাকে এখানে রাখা হয়েছে। উনি বংশোদ্ভূত, এই এলাকারই, চীনের হেরিটেজ নেওয়া। তো সেই ক্ষেত্রে এখনকার পরিস্থিতিতে যা, আমি আসলে এটাকে অতটা খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু মনে করি না। আর সরকারও এটাকে অতটা গুরুত্ব দেয় নাই। এখন আপনি বলতে পারেন আওয়ামী লীগের মুখপাত্র সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এটাকে নিয়ে অনেক কথা বলছে। এটা আসলে উনি অনেক সময় অনেক রসিকতা করেন, অনেক কিছু বলেন, বিএনপিকে খোঁচায় কিছু বলার জন্য, একটু উত্তক্ত করার জন্য। সেই প্রসঙ্গে আসলে ডোনাল্ডোর কথাটা উনি এনেছেন মাঠে একটা আলোচনা করার জন্য। বাস্তবে বা অফিসিয়ালি এইটার তেমন কোনো গুরুত্ব নাই। আমি তপন সাহেবের কথার সাথে একমত যে ওনারা যে বাইডেন সাহেব যে প্রথম যে চিঠিটা দিয়েছেন, সেই চিঠিটা কূটনৈতিক ভাষার একটা চিঠি। সেই চিঠিতে উনি বলেছেন এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাবেন, ব্যাকফুটে চলে গেছেন। আগে যেভাবে ওনারা ব্যক্তিগতভাবে কেউ, উনি বা ব্লিংকেন সাহেব বা কেউ কোনোদিন বলে নাই যে দেশের উপরে স্যাংশন দিবে, এটা করতে হবে, এটা করতে হবে না। ওনারা শুধু বলছে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল, নির্বাচন কমিশনও সেভাবে সিরিয়াস ছিল, নির্বাচন সুষ্ঠু হবে। কেউ আসেনি, সেটা তাদের ব্যাপার। এটা তার আমেরিকান সরকারও সেটা গ্রহণ করে নিয়েছে। এটা সরকারকে, বাংলাদেশকে দোষারোপ করার কিছু নেই যে কে আসলো না আসলো তাতে নির্বাচন সুষ্ঠু হয়েছে, সুন্দর হয়েছে, এটাই বড় কথা। এখন কথা হচ্ছে যে ওনাদের একটা নতুন প্রকল্প আছে এই অঞ্চলে। সেটা হচ্ছে যে তথাকথিত একটা প্রকল্প, সেটা হলো যে ইন্দো প্যাসিফিক। এই নামে ওনারা চীনের সাথে একটা ঝামেলা সবসময় বজায় রাখবে, কোনো বড় ধরনের ঝামেলা যাবে না। এইটাকে নিয়ে ওনারা, আমেরিকার একটা পররাষ্ট্র নীতি হইলো যে একটা সবসময় একটা সাজ রণ ভাব একটা রাখতে হবে।
এইটাই হলো ওনাদের মূলধন। এটা করে একটা পোলারাইজেশন করা, বিভিন্ন কন্টিনেন্টে ওনারা তাই করছেন, এখানেও তাই করতেছে। আসলে এটার মানে এক ধরনের শুভঙ্করের ফাঁকির মতো, এটাকে সামনে রেখে একটা দল বাঁধা, জোট করা, ওই করা সেই করা, এইসব করে ওনারা সময় কাটান এবং সেইভাবেই করবেন। আসলে এগুলি তেমন কিছুই না। তো প্রাথমিকভাবে একটু বলবো যে সরকারের ভিতরে আমি যতটুকু জানি এবং আমার ব্যক্তিগত মতামত, যে ডোনাল্ড রুল এই সফর তেমন কোনো তাৎপর্যপূর্ণ কোনো বিষয় না, এবং এটা একটা গতানুগতিক সফর। এরকম সফর আরো হবে, এবং এইরকম আমাদের মিডিয়া আছে, মিডিয়ার কারণে আমরা এই নানান রকমের রং চং, নানা রকমের কার্টুন আমরা দেখতে পারবো। এটাই, এখানেই আমাদের বিনোদন, এর বেশি আমি কিছু জানি না এখানে আর আছে কিনা। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ মনির ভাই, আপনাকে প্রাথমিক বক্তব্য আপনার শুনলাম, কিন্তু আমরা দেখছি যে এটি আপনি বলছেন যে এটি একটা রুটিন সফর, হয়তো এর কোনো বিশেষ তাৎপর্য নাই। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কে জোরদার করা এবং কতগুলো পরিকল্পনা বা আলোচনা করার জন্য এই সফর। কিন্তু আমরা রাজনীতিতে এক ধরনের লু হাওয়া, একটু গরম উত্তেজনা হতে দেখছি যে বিএনপি হঠাৎ করেই তারা শুক্রবার শনিবার তারা কর্মসূচি পালন করলো। আমরা দেখলাম যে প্রায় 6 মাস পরে কারামুক্ত বিএনপি যে মহাসচিব তিনি মিডিয়ার সামনে এলেন, তিনি বক্তব্য দিলেন। তো এখান থেকে একটু ধারণা করাচ্ছে, এবং তিনি তার সমমনার জোট, সরকার বিরোধী জোটগুলোর সাথে আলোচনা করছেন ধারাবাহিকভাবে যে নতুন কর্মপরিকল্পনা নিয়ে রাজনৈতিক মাঠে থাকবে। এখান থেকে অনেকেই মনে করবার চেষ্টা করছেন যে আসলে ব্লুর সম্পর্কের সাথে এই যে রাজনীতির কোনো একটা সম্পর্ক সূত্র আছে কিনা তার ভিজিটে। না, আপনার কাছে শুনবো, আমাদের মাঝে রাজনীতিক আছেন, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব সাইদুর রহমান টেপা। আপনারাও সরকার বিরোধী রাজনীতি করেন, কিন্তু সরকারের সাথে থেকেই সম্পর্ক রক্ষা করি। যদিও বিএনপির মতো করে আপনাদের আমরা প্রতিক্রিয়া দেখতে পাই না। তো এই ডোনাল্ডুর সফরের সাথে রাজনীতির কোনো সম্পর্ক আপনি দেখেন কিনা? বিএনপি কেন এই ধরনের আচরণ করছে বা তাদের এই তৎপরতা দেখাচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুইজন অত্যন্ত সম্মানিত সহ আলোচক এবং দেশের বিদেশের আজকে যারা দেখছে তাদেরকে আমার জাতীয় পার্টির পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানাই। আসলে আমার একটা কথা খুব অবাক লাগে, বয়স তো কম হয় না, দীর্ঘ বছর ধরে রাজনীতি, ছাত্র রাজনীতি থেকে পর্যন্ত রাজনীতি করছি। আমেরিকান কোনো লোক আসলে বা ভারতের কোনো লোক আসলে আমাদের যারা মানে ম্যাক্সিমাম লোক দেখি, ম্যাক্সিমাম দলগুলি ওরা সাথে কি হলো, কি হচ্ছে না হচ্ছে, এই নিয়ে একটা বিশাল একটা আলোড়ন সৃষ্টি করে দেয়। কিন্তু কেন আমি বুঝে পাই না। কারণ আমাদের দেশে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ। আমি আজম ভাই আপনি জানেন, বহুবার আপনার এখানে আমি তথ্য করেছি, আমি নিজে মুক্তিযোদ্ধা, আমরা আপন 5 ভাই 1 বোন, আমরা যুদ্ধ করেছি। যুদ্ধ করে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আমাদের দেশের সাথে বহু বন্ধুপ্রতিম দেশ আছে। কয়েকদিন আগে কাতারের আমির সাহেব আসলো, তারপর আরো অনেকে আসলো। এই নিয়ে আমাদের কোনো আলোচনার মাথা ব্যথা নাই। কিন্তু ডোনাল্ডু কেন আসলো, ইন্ডিয়ান অমুক কেন আসলো, এটি নিয়ে আমার মাথা ব্যথা। কিন্তু আমি দেশবাসীকে এবং আপনার প্রশ্নের উত্তরকে আমি একেবারে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমেরিকার বহু বিনিয়োগ আমাদের দেশে আছে, ভারতের বহু বিনিয়োগ আমাদের দেশে আছে। তো ডোনাল্ডু আসলো, অমুক আসলো, এটি নিয়ে আমাদের আলোচনা কিছু নাই। যেহেতু আমাদের বিনিয়োগ আসছে, তারা বিনিয়োগ দেখার জন্য আসবে। তারা আমাদের মধ্যপ্রতিম দেশ, আমাদের দেশের প্রচুর লোক আমেরিকাতে থাকে, হ্যাঁ, অনেকেই থাকে। তো আমরা যখন তাদের ওখানে থাকি, আমরা কি তাদের নিয়ে আলোচনা করি? হ্যাঁ, ডোনাল্ডু আসছে, এর আগেও আসছে, আসলে সমস্যা কোথায়? এটি নিয়ে আমাদের রাজনৈতিক অঙ্গন একটা উত্তাপ হওয়ার কোনো কারণ নাই। আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি। আমি আরো মনে করি যে ধরেন নির্বাচন একটা হয়েছে, নিঃসন্দেহে একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনটা, দ্বাদশ যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনটা আমি মনে করি আমরা সবাই জিতেছি। আওয়ামী লীগ জিতেছে, বিএনপি জিতেছে, জাতীয় পার্টি জিতেছে, যারা নির্বাচনে দল সবাই আমরা কিন্তু জিতেছি। কিভাবে জিতেছি? বিএনপি বলে যে আমাদের জন্য লোক ভোটে হাজির হয়নি। আমাদের মেনন ভাই বিশাল একটা বড় দলের নেতা, উনি
ওয়ার্কার পার্টির প্রেসিডেন্ট। তো উনি নৌকো উঠে গেল। এই আমি এখন যেখান থেকে কথা বলছি পল্টন, এইখানে উনি 2বার এমপি ছিল নৌকা, এইখান থেকে দৌড়ে চলে গেল এবার বরিশাল 3-এ, বরিশাল 3-এর থেকে আবার দৌড়ে চলে গেল বরিশাল 2-তে। তেমনি ভাবে আমাকে ইনু ভাই 2বার নৌকো উঠে মোটামুটি উনি উঠে গেছিল। এবার কি কারণে নৌকো মাছ পথে ডুবে গেল বুঝতে পারলাম। তো প্রশ্ন হলো, এবারে দ্বাদশ নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ বনাম জাতীয় পার্টি বনাম আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী। এই নির্বাচন আপনারা কোথায় জিতলেন? আমরা তো দেখলাম যে আপনাদের ভরাডুবি। গত নির্বাচনে আপনারা যতটা আসন পেয়েছেন তার চেয়ে তো অনেক আসন আপনারা হারিয়েছেন, এবং নির্বাচনের পরবর্তীতে একটা সমালোচনার মুখে আপনারা পড়েছেন। দলের মধ্যে আমরা দেখেছি নানা রকম একটা পক্ষ বলছেন যে নির্বাচনে যাওয়া ঠিক হয়নি, পর্যন্ত দলের নেতৃত্বের আমি আপনাকে বিনয়ের সাথে কথাগুলি বলতে চাচ্ছি। আমার কথাগুলি আগে আপনাকে শুনতে হবে। জাতীয় পার্টি এটা সবসময় আপনারা সবাই আমাদের নিয়ে আলোচনা করেন, আমরা ভাঙ্গা গড়ার দল। তেমনি ভাবে আওয়ামী লীগ কতবার ভাঙছে আপনি কি বলতে পারবেন? আমি বলতে পারবো। বিএনপি কতবার ভাঙছে আপনি কি বলতে পারবেন? আমি বলতে পারবো। আপনিও বলতে পারবেন, যেহেতু আপনি সাংবাদিকতার সাথে দীর্ঘদিন জড়িত। এবারের ঘটনা হলো ভাঙন তো কোনো দলে হয়নি। না না, আমার চাইতে বেশি, আমাদের চাইতে বেশি ভাঙন হয়েছে। আমি যে তারিখ দিয়ে বলতে পারবো সেটা কোনো কথা না। আমরা জাতীয় পার্টি, আমরা গৃহপালিত বিরোধী দল, এটা অস্বীকার করার কিছু নাই। আই অ্যাডমিট ইট। এবং আমাকে ভরাডুবির কারণটা হলো, আমরা যখন সমঝোতার ভিত্তিতে 26টা সিটে, এবং আমাদের সমস্যা আপনি জানেন, আপনার ওখানে আমি বলেছি বহুবার, আমি বহু জায়গা বলি, সত্যি কথা বলতে আমার একটু দ্বিধা নেই। আমাদের 286 সিটে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম আমাদের লাঙ্গল প্রতীক নিয়ে, এবং আমাদের মানে জিএম কাদের সাহেব এবং চুন্নু সাহেবরা আওয়ামী লীগের উবায়দুল কাদেরদের সাথে রাতে মিটিং করতো, সকালবেলা আবার প্রেস ব্রিফিং করতো, আমাদেরকে বলতো যে আমরা নির্বাচন পরিপূর্ণভাবে সুষ্ঠুভাবে হয় কিনা এই নিয়ে আমরা আলোচনা করতেছি। কিন্তু যেদিনকে নির্বাচনের শেষ দিন, নমিনেশন উইথড্র করার শেষ দিন 17 তারিখ 3:20 জিএম কাদের সাহেব এবং চন্দ্র মেয়ারা ওরা বলে দিল যে আমরা 26টা সিটে সমঝোতায় আমরা নির্বাচন করছি। এখন 26টা সিটে যখন সমঝোতায় নির্বাচনে আসলো, তখন ন্যাচারালি সাধারণ মানুষ তো এখানে বোকা না, তখন বুঝলো এটা একটা গৃহপালিত দল হবে, এদের ভোট দিয়ে খালি লাভ কি। আমাদের যারা নির্বাচন অংশগ্রহণ করেছিল, মানে টাকা জমা দিয়েছিল, তারা কেউ আর টাকা উইথড্র করার মতন বা নির্বাচন থেকে সরে আসার মতন কোনো ব্যবস্থা ছিল না। যার ফলে আমাদের অনেক লোক নির্বাচন করেছে, মানে করে নাই, মানে করতে গেছে করে, আমার কোনো স্বতঃস্ফূর্ত ছিল না। এরপরে আমরা 11 জনে আমরা নির্বাচন হলাম। তার মানে জাতীয় পার্টির বলতে যে শব্দটা, এটা আর থাকলো না। তারপরে জিএম কাদের যখন বিরোধী দলের নেতা হলো 11 জন মিলে পার্লামেন্টে দাঁড়ায় যদি বলে যে আমরা যা মানে গৃহপালিত বিরোধী দল, তাহলে আমাদের তো আর কিছু বলার নাই। সেই জন্য আমরা সে কথাই বললেন। না, আমি এখনো বলছি যে উনি বলছেন, কিন্তু সেই জন্য ওনাকে আমরা একটা আলটিমেটাম দিয়ে আমরা একটা সম্মেলন করেছি। সম্মেলন করে আমাদের রওশনের সাথে নেতৃত্বে আমরা একটা সম্মেলন করেছি, এবং আমরা মনে করি আমরা সেই সম্মেলনের ওই ইয়েকে অব্যাহতি এবং চন্দ্র সাহেবকে অব্যাহতি দিয়ে রওশনের সাথে চেয়ারম্যান এবং কাজী মামুনুর রশিদ সহ একটা মহাসচিব আমরা গঠন করেছি। কিন্তু মূল বিষয়টা হলো, আমি যেটা বলতে চাচ্ছি, মূল কথাটা হলো যে শেষ করতে হবে, আসবো আবার। হ্যাঁ, লু সাহেব আসলো, অমুক সাহেব আসলো, এরা আসলে এত আলোচনার কিছু নাই তো। আমি যেহেতু একটা মুক্তিযুদ্ধ করেছি, আমি মনে করি বাংলাদেশের মানুষ যুদ্ধ আরম্ভ হয়েছে আজকে না, 1905 সাল থেকে। সে বঙ্গভঙ্গ থেকে আরম্ভ করে এদেশে প্রীতিলতা ওয়ার্দার থেকে আরম্ভ করে, মনীষী থেকে আরম্ভ করে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন সোহরাওয়ার্দী সহ আপনার মৌলানা ভাসানী, আপনার কমরেড মৌনী সিং, কমরেড ফরহাদ, অধ্যাপক মুজাফফর আহমেদ, তোফায়েল আহমেদ, এইসব আন্দোলন করে আমরা সেই আন্দোলনের ফসল আমরা একটা যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশের মানুষ তো মনের দিক থেকে খুব শক্তিশালী। ওই লু আসলো, অমুক আসলো, তমুক আসলো, এগুলো কেয়ার করার কোনো সুযোগ নাই। একটু আসতে চাই জনাব সাইফুর রহমান তপন আপনার কাছেই, যে
আমরা লুর সফর নিয়ে কথা বলছি, তো সেই সূত্রে রাজনৈতিক প্রসঙ্গটা আসছে। আমরা দেখলাম যে উপজেলা নির্বাচন হচ্ছে, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে উপজেলা নির্বাচনের ইতিহাসে সর্বনিম্ন ভোট পড়েছে। তো এটিকে বিএনপি মনে করছে যে এই সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে এবং নির্বাচনী ব্যবস্থার প্রতি এই সরকারের জনগণের অনাস্থা, এবং এটিকে তারা একটা তাদের যে দাবি যে সরকারের প্রতি জনগণের আস্থা নেই, তাই এটা প্রমাণিত হয়েছে। এমন একটি পটভূমিতে তারা নতুন করে আন্দোলনের কর্মসূচি নেবার চেষ্টা করছে। তো এটা আসলে আপনি কিভাবে দেখছেন, যে আসলে এই নির্বাচনের ফল সরকারের প্রতি একটা অনাস্থার প্রকাশ কিনা? এখানে সমকালে এই ইলেকশনের উপরে বেশ কয়েকটা রিপোর্ট এসছে, আপনি দেখেছেন কিনা জানি না। সর্বশেষ একটা রিপোর্ট এসছে যে প্রথম ধাপের ইলেকশনে যেই এলাকাগুলোকে বিএনপির দুর্গ বলে মনে করা হয়, জয়পুরহাট সহ এরকম এলাকাগুলো, সেই এলাকাগুলোতে ভোট পেয়েছে সবচেয়ে বেশি, এবং কোনোটাতে 68%-এরও বেশি ভোট পড়েছে। তো এই নিয়ে আমাদের রিপোর্ট যেটা, সেটা হলো বিএনপির মধ্যে এখন জবাবদিহিতা চলছে। তৃণমূলের সাথে কেন্দ্রীয় নেতাদের এখন একটা কনফ্লিক্ট চলছে যে এটা কি করে সম্ভব হয়। তৃণমূলের নেতারা বলছে যে সরকার ভোট কেটে বাক্স ভরে ফেলেছে, আর কেন্দ্রীয় নেতারা বলছে যে এটা বিশ্বাসযোগ্য না। এটা হলো বাস্তবতা, ওনারা মুখে যেটাই বলুন না কেন। আর আমার কিন্তু আমরা তো পরিসংখ্যান দেখছি, নির্বাচন কমিশনের পরিসংখ্যান দেখছি যে প্রথম ধাপে 139টি আসনে নির্বাচন হয়েছে। তো উপজেলা চেয়ারম্যান যারা নির্বাচিত হয়েছেন তাদের 80 জনই 20% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, মাত্র 20%, 80 জন। তাহলে ভোটটি পড়লো কোথায়? মানে আচ্ছা, আমি আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ বলি। আমি ওই দিনই আমার একটা লেখা বেরিয়েছে, পরের দিন মানে সমকালে। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো যে সামগ্রিকভাবে যদি বিবেচনা করা হয়, বিবেচনা করলে দেখব অনেক সিটেই, অনেক উপজেলাতেই ভালো ভোট হয় নাই। ভালো ভোট মানে ওরা ভোটাররা তেমন আসে না, এবং এটার পেছনে একটা নির্দিষ্ট কারণও আছে। সেই কারণটা হলো মানুষ অতীতের নির্বাচনগুলোর অভিজ্ঞতায় ভোটারদের একটা ধারণা হয়েছিল যে এগুলো হয়তো সরকারি দলের এমপি কিংবা মন্ত্রী যারা প্রভাব বিস্তার করছে তারা এগুলো কেটে নেবে, ফলে আমার আর ভোট কেন্দ্রে গিয়ে লাভ কি। জি, এই ধারণাটা যদি জনগণের মাঝে থাকে, সেটি গণতন্ত্রের জন্য তো খুবই একটি সংহারক ব্যাপার। মানে তাহলে আসলে গণতান্ত্রিক ব্যবস্থা, ভোট ব্যবস্থা দিনে দিনে একটি ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে কিনা, আমরা কি বিএনপি বলছে ধ্বংস হয়ে যাচ্ছে কিনা? আমার কথাটা শেষ করি, সেটা হলো যে কিন্তু আমি বললাম আবার যে অনেক এলাকাতেই আবার ভোট ভালো পড়েছে, 45% ভোট পড়েছে, 68% ভোট পড়েছে। ফলে আমার বিষয়টা হলো মিশ্র, এবং আমার ধারণা যে দ্বিতীয় ধাপে এসে আপনি দেখবেন যে পরিস্থিতিটা হয়তো একটু উন্নতি হবে। কারণ প্রথম ধাপের যে অভিজ্ঞতায় যেটা দেখা যাচ্ছে যে মন্ত্রী এমপিদের যে প্রভাব বিস্তারের যে ঘটনা, যতটা আশঙ্কা করা হয়েছিল, পরিস্থিতি কিন্তু ঠিক সেরকম না। খুব স্বল্প সংখ্যক আসনেই কিন্তু এরকম ঘটনা ঘটেছে। ফলে দ্বিতীয় ধাপে কিন্তু আমার ধারণা ভোটার টার্নআউটটা একটু বাড়বে। জি, ধন্যবাদ সাইফুর রহমান তপন। আমরা মনিরুল হক চৌধুরী আপনার কাছে আসতে চাই। যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে বিতর্ক বহুদিন থেকে চলছে, যে দিনে দিনে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আগ্রহ হারিয়ে ফেলছে। আমরা অনাস্থা বলবো না, এই কথাগুলো আমরা বলছি যে এই উপজেলা নির্বাচনের যে পরিস্থিতি দেখলাম, যে ভোটার হার, জাতীয় নির্বাচনের যে ভোটারদের যাওয়ার যে পরিসংখ্যান, সেটি খুব প্রত্যাশিত না অতীতের নির্বাচনগুলোর সাথে তুলনা করে। অর্থাৎ বিএনপি বা তার যে সমমনার দল, প্রধান বিরোধী দলগুলোকে বাইরে থেকে যে কোনো নির্বাচনী ব্যবস্থায় আসলে সেটি কাজ করবে না, এরকম একটি ধারণা আমরা এই সব নির্বাচন থেকে আমরা করতে পারি কিনা, আপনি কি মনে হয়? ফলে নির্বাচনী ব্যবস্থা আস্থা ফিরিয়ে আনার জন্য আসলে কিছু একটা করা দরকার, অনেকে বলছেন। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ রাজনীতি বিমুখ না, নির্বাচন বিমুখ না। এখন কেউ যদি বলে যে নির্বাচন বিমুখ হচ্ছে, এটা যারা বলে তাদের অধিকাংশই নির্বাচন সম্পর্কে তাদের কোনো ধারণা নাই,
তারা ওই ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বসে এইসব মানে ক্যালকুলেটর অঙ্ক করে মানে হিসাব নিকাশ করে এগুলি বলছে। বাস্তবতা হলো আপনি যদি দেখেন নির্বাচনের প্রচারণা গুলো, সেখানে মিছিলে মানুষের কোনো অভাব নেই, সেখানে যে সভাগুলো হয় সেখানে মানুষের কোনো অভাব নেই, মানুষ বিমুখ হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে এই গত যেই প্রথম ধাপের নির্বাচনটা হয়েছে, দলীয় নেতাকর্মীরাই মূলত যায়, যারা একেবারে খুব পার্টি যান তারা যায়, কিন্তু সাধারণ ভোট তো দেয় সাধারণ জনগণ, ভোটাররা। সাধারণ জনগণের কথাই আমি বলছি, জনগণ ভোট বিমুখ না। এখন প্রশ্ন হচ্ছে যে আমি সেই কথাই আসছি যে প্রথম ধাপের নির্বাচনে কিছু কিছু জায়গায় 17-18% ভোট পড়েছে, আবার কিছু কিছু জায়গায় 73% ভোট পড়ছে পত্রিকার রিপোর্ট অনুযায়ী। তো এখন এটা নির্ভর করে কিসের উপরে? এটা নির্ভর করে হলো প্রার্থীর উপরে। যদি ভোটাররা মনে করে যে আমি এই প্রার্থীর জন্য কেন্দ্রে যাব, তখনই ভোট বেশি কাস্ট হবে। আর যদি মনে করে যে আমার ভোট আমি দেব না, আমার প্রার্থী পছন্দ হয়নি, অতএব সেখানে ভোটার কম যাবে। তো যেখানে ভালো প্রার্থী ছিল এবং কন্টেস্টেড প্রার্থী ছিল সেখানে ভোটাররা বেশি উপস্থিত হয়েছে, যেখানে এই ধরনের আরো অনেকগুলো কারণ থাকে ভোটার কেন্দ্রে না যাওয়ার জন্য। আর বিএনপি আসলো কি আসলো না তাতে কিছুতে যায় আসে না তা না, কিন্তু খুব বেশি যায় আসে বলে আমি মনে করি না। কারণ বিএনপির তৃণমূলে যেই পর্যায়ে আছে এটা খুব বেশি প্রভাব বিস্তার করে না। বিএনপির যে নয়াপল্টন ভিত্তিক এবং কারণ বাজার ভিত্তিক যে রাজনীতি, বা ওই আগে ছিল, এখন তো হাঁসের বিদায় পালা, আপনার ওই যে মার্কিন দূতাবাস ভিত্তিক বা এই বিভিন্ন এমবাসি ভিত্তিক রাজনীতি, এখান থেকে যা যা বলে আর মাঠের সাথে পার্থক্য অনেক। এখন কথা হচ্ছে যে এমবাসি কেন্দ্রিক রাজনীতি, এমবাসি ভিত্তিক রাজনীতি, পিটার হাস তিনি চলে যাচ্ছেন, তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, নতুন আমাদের মার্কিন রাষ্ট্রদূত আসবে, সেটা কেমন হবে এটি নিয়েও এক ধরনের আলোচনা আছে। আমরা ভারতের নির্বাচন দেখছি যে সেখানে হয়তো ক্ষমতার পালাবদল হতে পারে। বলা হচ্ছে যে চীনের সাথে বাংলাদেশ সরকারের একটি সামরিক মহড়া হওয়ার কথা, সেটি আসলে এই ডোনাল্ড লুইর সফরের মধ্য দিয়ে সেটা বাতিলও হয়ে যেতে পারে, সম্পর্কের একটি পালাবদল হতে পারে। নানা বিষয়গুলো আলোচনা হচ্ছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। একটু ছোট করে আমরা এই ফাঁকে বিরতিতে যেতে চাই, যাচ্ছি বিরতিতে। দর্শক আমাদের সাথেই থাকুন। আমি Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. দর্শক, যারা বলার কথা বলবো এই অনুষ্ঠানটি দেখছেন, তারা আপনারা মন্তব্য করুন আমাদের মন্তব্য ঘরে, এবং অনুষ্ঠানটি ভালো লাগলে অন্যদের দেখার সুযোগ তৈরি করবার প্রয়োজনে শেয়ার করুন, লাইক করুন। আমরা আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো এই আলোচনার ফাঁকে আমরা পড়তে চাই। কোনো প্রশ্ন থাকলে আমাদের অতিথিদের উদ্দেশ্যে সে প্রশ্ন করতে পারেন। আসতে চাই শাহিদুর রহমান টেপা, আপনার কাছেই। মনিরুল হক চৌধুরী, আপনার কাছে আবার আসবো যে প্রসঙ্গটি আমি উত্থাপন করেছি। টেপা ভাই, যে এই নির্বাচনী ব্যবস্থা, আপনারাও দেখলাম যে আপনাদের এই নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টি আবার দ্বিধাবিভক্ত হয়ে গেল, জাতীয় পার্টির সংহতি নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে সরকার বিরোধী আন্দোলনের যে এখন প্রচেষ্টা চলছে, নতুন কর্মপরিকল্পনা নিয়ে বিএনপি বা বিরোধী দল গুলো এগোবে বলে বলা হচ্ছে, তাদের এই প্রচেষ্টা আপনি একজন রাজনীতিবিদ হিসেবে তার সাফল্য বা ব্যর্থতা কতটা দেখেন? যে নতুন একটি সরকার আসলে 4 মাস যেতে না যেতেই কোন আন্দোলন রাজপথে, এটা কি আসলে সফল হতে পারে? আপনার বিশ্লেষণ কি? আমার বিশ্লেষণ, আমি যেটা মনে করি, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা করি, যারা রাজনীতি সংগঠনের সাথে করি, আমরা মনে করি যে এইটা আমাদের প্রতিদিনের প্র্যাকটিস, এটা নতুন কিছু না। বাংলাদেশের সংবিধান এবং পৃথিবীর সমস্ত দেশে যে গণতান্ত্রিক দেশগুলি আছে, সরকার পরিবর্তনের একটাই পদ্ধতি, সেটা হলো একটা নির্বাচনের মাধ্যমে। এবং আবার আমাদের সংবিধানে কোথাও লিপিবদ্ধ নাই
যে কয় পার্সেন্ট ভোট পাইলে আপনি নির্বাচিত হবেন, 0% না 1% না 100%। এবং মানে ক্যান্ডিডেট বিহীন যদি একা একা আপনি কেউ যদি নির্বাচন না দাঁড়ায়, সেইখানে যদি কেউ নির্বাচন করে, কেউ যদি আসে, তাহলে সে যে এমপি হইতে পারবে না, পার্লামেন্টে যেতে পারবে না, এটা আমাদের সংবিধানে কোথাও আছে বলে আমার জানা নাই, মানে নাই, জানা নাই মানে নাই। এটা না, নির্বাচনটা তো হচ্ছে, নির্বাচনকে অসাংবিধানিক কেউ বলছে না বা অবৈধ বলছে না, কিন্তু নির্বাচন সুষ্ঠু, মানে নিরপেক্ষ, গ্রহণযোগ্য, এটি হচ্ছে না। আসলে গ্রহণযোগ্যতার ব্যাখ্যাটা কি আমি সেটা জানি না, তবে আমি মনে করি দ্বাদশ নির্বাচন, ওই যে আমি বলতেছিলাম আমরা সবাই জিতেছি, খালি ঠকছে কারা, যারা একটা ভোটার 5 বছর পরে একটা ভোট দিবে, সেই ভোট দেওয়ার থেকে তারা বঞ্চিত হচ্ছে, ওই জনগণ ঠকছে। এবার উপজেলা নির্বাচনের কথা বলেন, এবার উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, বিএনপির কিছু কিছু প্রার্থী যাদেরকে অনেকে বহিষ্কার করছে, বিএনপির কিছু কিছু প্রার্থী আছে বিএনপি করে, তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। আর জাতীয় পার্টি আমাদের সেই সক্ষমতা একেবারেই নাই, যে আমাদের নাই মানে কি, আমাদের কাছে কেউ আসে নাই যে আমি একটা ইলেকশন করবো, কারণ সেটা আমরা অলরেডি দ্বাদশ নির্বাচনে আমরা ধ্বংস হয়ে গেছি, এই ব্যাপারে আমরা নিশ্চিত। আমাদের এখন ধরেন আগামীতে আমরা কি কোথায় উঠে যাব, আবার নৌকায় আমরা উঠে যাব কিনা, এই নিয়ে আমরা চিন্তা করতেছি। আমাদের এমন অবস্থা সৃষ্টি করছে জিএম কাদের সাহেব এবং চন্নু সাহেব, যে জাতীয় পার্টি বলতে কোনো শব্দ কোনো সাধারণ মানুষ আর আমাদেরকে গ্রহণ করতে চাচ্ছে না, তাই না? তো এবারে যে উপজেলা নির্বাচনগুলি হলো, সেই নির্বাচনগুলি আসলে প্রথম ধাপের যে নির্বাচনগুলি হলো, আবার আগামীতে যে নির্বাচনগুলি হবে, সেটা আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগই নির্বাচন হবে। সাধারণ মানুষ যে তাদের যে চিন্তা ভাবনা যে ভোট দেব, তো ভোট দেওয়ার আগেই তো মানুষ ভোট দিতে পারতেছে না, মানে তাদের ভালো লাগা ভালোবাসা একটা ভোট দিব, সেটার মধ্যে মানুষের অনীহা চলে আসছে। এটা দুইটা কারণে অনীহা চলে আসছে। হ্যাঁ, আমি একেবারে সরাসরি বলি, আপনি তো জানেন আমি সরাসরি কথা বলি সব সময়। এর দুইটা কারণ, রাজনীতিবিদদের কাছে রাজনীতি নাই, রাজনীতি চলে গেছে ব্যবসায়ীদের কাছে। ব্যবসায়ীকর মানে হচ্ছে বিনিয়োগ করবে, তার থেকে ফল পাবে। আর একটা প্র্যাকটিস আমাদের দেশে গত 10-15 বছর ধরে হচ্ছে, সেটা হচ্ছে আমলা, কেউ আমলা সেক্রেটারি সচিব মহোদয় ছিলেন, বা জয়েন্ট সেক্রেটারি ছিলেন, বা মেজর জেনারেল ছিলেন, বা ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, ওনাদের একটা খায়ের সবসময় তৈরি হচ্ছে যে অন্য জায়গায় এলাকায় আবার এমপি হচ্ছেও তাই। তো রাজনীতিবিদদের কাছে যখন রাজনীতি নাই, তারপরে ধরেন আরেকটা জিনিস, যারা অবসরে যায়, আপনি নিজেই বলেন, যারা অবসরে যায়, সরকার যাতে যে দেশের সরকারি হোক, তাদেরকে সরকারি কার্যকলাপ করতে পারবে না, বিধায় তো তাকে অবসরে দেয়, না মরার আগের দিনে তো চাকরি করতে পারত। সেই লোকগুলি যদি আবার এসে আবার পার্লামেন্টে সাধারণ মানুষের কথা বলতে চায়, কারণ তার তো মাথার মধ্যে কিছু থাকে না, একজন লোকের মাথার মধ্যে কিছু নয়, যেখানে সরকার তাকে বলছে তোমার যে আর সরকারের কোনো কাজ হবে না, তো সেইখানে সেই লোকগুলি যখন আবার রাজনীতিতে আসে, তখন আপনি কি করবেন? ব্যবসায়ী আসবে বিনিয়োগ করতে, একটা এই নির্বাচনে। ধন্যবাদ। যে রাজনীতিবিদ কাছে নাই, আমরা অনেক আগে থেকে কথাগুলো শুনছি, কিন্তু দিনে দিনে ক্রমাগত হাতছাড়া হয়ে যাচ্ছে। তাহলে এই যে রাজনীতিকে ফিরিয়ে আনা রাজনীতিবিদদের হাতে, এটির জন্য আসলে রাজনৈতিক দলগুলো কতটা প্রয়োজন বা তাগিদ অনুভব করছে, সেটি নিয়ে আরেকটা শ্রোতে হয়তো আমরা কথা বলতে পারি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিছু মন্তব্য করেছেন, সেখান থেকে অসংখ্য দর্শক আমাদের মন্তব্য লিখছেন, দেখছেন। তাদের মন্তব্য থেকে আমি কিছু মন্তব্য আমার সামনে যেটা আছে একটু পড়তে চাই। আমরা দেখছি যে আবু রায়হান বলছেন যে ডুইং গ্রেট এভরিবডি, আমাদের গেস্টদের ভালো করছেন বলে জানিয়েছেন। নিশা দেওয়ান তিনি বলছেন গভর্নমেন্ট ডিস্ট্রয়েড বাংলাদেশি পলিটিক্স স্যার। আমরা দেখছি যে স্বপন চৌধুরী তিনি গ্রেট নিউজ নেটওয়ার্ক মিলিনিয়াম টেলিভিশনকে বলছেন। দিন চৌধুরী বলছেন গভর্নমেন্ট ডুইং গ্রেট জব বাট পলিটিক্স ইজ ব্যাড। এরকম নানা রকম মন্তব্য করছেন। আমরা আরো মন্তব্য শুনতে চাই আমাদের দর্শকদের কাছ থেকে। দর্শকরা আজকের প্রসঙ্গ নিয়ে যদি প্রশ্ন করতে পারেন সেটি সবচেয়ে ভালো হয়। আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে কোনো কিছু জানবার আছে কিনা আমাদের
অতিথিদের কাছ থেকে সেই ধরনের প্রশ্ন করলে আমরা আরো বেশি খুশি হব। সাইফুর রহমান তপন, আপনার কাছে আসতে চাই একটি মন্তব্য। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপি, তিনি বলেছেন যে দ্বাদশ নির্বাচনের পর দেশের সংকট আরো বেশি ঘনীভূত হয়েছে। এই সেটি রাজনৈতিক সংকট বলি বা অর্থনৈতিক সংকট বলি, তিনি এটা বলেছেন একটি সংবাদ সম্মেলনে। আপনি কি মনে করেন যে আসলেই সংকট ঘনীভূত হয়েছে, অর্থাৎ নির্বাচন করে সরকার আসলেই বিপদের দিকে এগিয়ে যাচ্ছে? অনেকে এটি বলছেন। না, বিষয়টা আমি এভাবে দেখি না। আমি দেখি রাজনীতিতে পালাবদল ঘটছে। আমাদের রাজনীতি, আপনি জানেন যে আপনি যদি ৭২ সাল থেকে ধরেন, ৭৫-এ একটা এখানে বিপর্যয় ঘটে, তারপরে শুরু হয় দীর্ঘ সামরিক শাসনের পালা। ৯০ সালে আবার আমরা নিয়মতান্ত্রিক যে রাজনীতি, সেই রাজনীতির ধারায় ফিরে আসি। মোটামুটি সেই ধারাটি এখন এতদিন পর্যন্ত চলছিল সেটা। তো 14 সালে, বিশেষ করে 14 সালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি সেই ধারার মধ্যেও পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে পরিবর্তনটা ঘটছে, অর্থাৎ এখানে যে তথাকথিত দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা ছিল, আমার বিবেচনায় এটা ছিল অনেকটা কৃত্রিম একটা ব্যবস্থা, অনেকটা আরোপিত একটা ব্যবস্থা। এবং যে কারণে এখানে তত্ত্বাবধায়ক সরকারের মতো আরো একটা কৃত্রিম ব্যবস্থা এখানে আনতে হয়েছিল সেটা। ফলে রাজনীতিকে এখন স্বাভাবিক ধারায় প্রবাহিত হতে হবে। তার প্রথম ধাপ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার চলে গেছে, এটা কিন্তু রাজনীতির স্বাভাবিকরণের প্রক্রিয়া সেটা। আর এখন এই যে দুই দল যেটাকে বলা হচ্ছে মোষের মতো, মানে ইংরেজিতে যেটাকে বলা হয় অ্যাট লগারহেড, এখন মুখোমুখি সংঘাতে লিপ্ত ছিল। এখন সেই পরিস্থিতি থেকে আমাদের বরং উত্তরণ ঘটছে। ফলে এটা কখন একটা দেশ একটা নতুন সংকটের দিকে যাচ্ছে, বিষয়টা এরকম না। আমি মনে করি যে বরং রাজনীতিতে একটা স্ট্যাবিলিটি আসছে। বিএনপি এই যে যুদ্ধ, এই যুদ্ধে বিএনপি ব্যাকফুটে চলে গেছে। এখন বিএনপিকে যদি আবার লাইমলাইটে আসতে হয়, তাকে তার রাজনীতিকে রিঅর্গানাইজ করতে হবে, পুনর্বিন্যস্ত করতে হবে। মানে মির্জা ফখরুল সাহেব, এটা হলো তার রাজনৈতিক বক্তব্য, তার যে ভোটার বেস, তার যে সমর্থক বেস আছে, দলের নেতা কর্মী, তাদের হতাশাকে ঝাড়ার জন্য তিনি এই কথাটা বলেন, তাদের নিজেদের হতাশাকে আড়াল করবার জন্য হয়তো তিনি বলেছেন, আপনি বলছেন। কিন্তু নানা রকম সূচক নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। আমরা মনিরুল হক চৌধুরী, আপনার কাছে আসতে চাই যে দেশের অর্থনৈতিক স্বাস্থ্য ভালো নাই। আমরা দেখছি যে মুদ্রাস্ফীতি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, নিত্য পণ্যের ঊর্ধ্বগতি। নতুন সরকার আসার পর অঙ্গীকার করেছিল যে 1 নম্বর কাজ হবে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা, কিন্তু সেখানে আমরা দেখছি যে গতকাল এই যে খাদ্যের যে মুদ্রাস্ফীতি, সেটা 10% ছাড়িয়ে গেছে। বাস্তবে অনেকে বলছেন যেটা আরো বেশি। এবং অন্যান্য দেশগুলো যারা বিপদে পড়েছিল করোনা পরবর্তী সময়ে, তারা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করেছে এবং তাদের অর্থনৈতিক সংকট থেকে মুক্তির দিকে যাচ্ছে। প্রতিবেশী দেশ ভারত খুব ভালো করছে, কিন্তু বাংলাদেশ করতে পারছে না। আমাদের ব্যাংকের টাকা থাকছে না, ব্যাংকের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, ব্যাংকগুলো একটা গোষ্ঠীর হাতে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, এরকমই বলা হচ্ছে। আমরা ব্যাংকের মধ্যে মার্জ করার এক ধরনের উদ্যোগ নিলাম, সেটিও যে খুব ভালোভাবে হচ্ছে তা নয়। আমাদের যে রিজার্ভ, সেটিও খুব ভালো হচ্ছে না। আমরা দেখলাম যে বিদ্যুতের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, ডলারের দাম বাড়ানো হলো, টাকার অবমূল্যায়ন করা হলো। তো এটি আসলে অনেকেই বলছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি নিজেও বলেছেন যে তার জীবন দশায় এ ধরনের সংকট তিনি দেখেননি। ফলে অনেকে আশঙ্কা করছেন যে আসলে দেশ গভীরতর একটা সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। মির্জা ফখরুল কি নিজের তার যে ব্যর্থতা আড়াল করার জন্য বা হতাশা উজ্জীবিত করার জন্য এটা বলেছেন, আসলে বাস্তবতা কিছু আছে? মনিরুল হক চৌধুরী, আপনি কি মনে করেন? ধন্যবাদ। আসলে আপনি তো অনেকগুলো বিষয় এখানে নিয়ে এসেছেন, সবগুলো বিষয় বলতে গেলে তো অনেক সময় লাগবে। তো মূলত যে জিনিসটা হচ্ছে যে অর্থনীতিতে একটা সংকট অবশ্যই আছে, কিন্তু এটা বাংলাদেশের একার সংকট সেটা যেমন বলা যাবে না। এটা আসলে বৈশ্বিক সংকট, এটা বাংলাদেশ থেকে সৃষ্টি হয় নাই, এটা বাইরের থেকে সৃষ্ট এবং বাইরের থেকেই নিয়ন্ত্রণ হচ্ছে। তবে হ্যাঁ, আমাদের এখানে কিছু মিসম্যানেজমেন্ট আছে যেগুলো চেষ্টা হচ্ছে গুছানোর জন্য, কিন্তু গুছাতে গিয়েও
গুছাতে পারছে না। যেন আপনি যেমন রৌফ সাহেবের কথা বললেন, গভর্নর, ওনার সিনসিয়ারিটি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, ওনার মানে চেষ্টা নিয়েও আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু ওনার কিছু কিছু জিনিস উনি ধরে রাখতে পারছেন না। কেন পারছেন না উনি ভালো করে জানেন, এবং সেই জিনিসগুলিকে সঠিকভাবে অ্যাড্রেসও করা হচ্ছে না, এতে সরকারও প্রভাবিত হচ্ছে। তো সেই জিনিসগুলো নিয়ে আমার ফেসবুকে আজকে একটা পোস্টও আছে, যে আমি আসলে এই বিভিন্ন অর্থনীতিবিদদের যেই মন গড়া কথাগুলিকে প্রভাব ফেলে এবং মিডিয়া এমন ভাবে সেগুলো হাইলাইট করে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত সোকল অর্থনীতিবিদরা এক এক সময় এক এক কথা বলে, এই যে আপনি যে কথাগুলো বললেন এগুলো অনেক রকমের এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর মধ্যে থেকে আপনি নিজেও প্রভাবিত হয়ে এই কথাগুলি বলছেন। বাড়ছে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এটি সত্য কি? এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু মুদ্রাস্ফীতি এমন সরকার ব্যর্থ, মানে পাচ্ছে না। অর্থনীতি খারাপ, আমি তো অর্থনীতিবিদ না, কিন্তু আমি অর্থনীতির মধ্যে বেঁচে থাকা একজন মানুষ, আমি উপলব্ধি করতে পারি খারাপ হলে ভালো হলে, আমার সাথে অর্থনীতি জড়িত। তো এখন অর্থনীতি এমন কোনো পর্যায়ে যায় নাই 10% 15% মুদ্রাস্ফীতি হলে সেই অর্থনীতি ভেঙে পড়বে বা অর্থনীতিকে আর গুছানো যাবে না, বিষয়টা এত মানে ঠুনকো না। অর্থনীতি আপনি যদি দেখেন এই মুদ্রাস্ফীতি, আজকে আর্জেন্টিনার দিকে তাকান, সেখানে 300% মুদ্রাস্ফীতি। আজকে তুরস্কের দিকে তাকান, সেখানে 60% মুদ্রাস্ফীতি। পাকিস্তানের দিকে তাকান 30%, মিশরে তাকান 35%। অর্থনীতি টিকে আছে। তো এখন কথা হচ্ছে যে মুদ্রাস্ফীতি হলেই যে সবকিছু বসে পড়তা না। আমরা 41 সালে ইউরোপ হতে চাই, আমরা খুব অর্থনৈতিক শক্তিধর একটি দেশ হতে চাই, আমরা লিবিয়া বা তুরস্ক বা পাকিস্তানের কে ছাপিয়ে যেতে চাই। আমরা পাকিস্তানকে ছাপিয়ে গিয়েছি, তুরস্কের থেকেও ভালো করতেছি এবং তাদের থেকেও ভালো করব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তার আগে যে জিনিসটা দরকার, বৈশ্বিক যে পরিস্থিতিটা, এটার মধ্যে একটা স্ট্যাবিলিটি আসতে হবে, এটার মধ্যে একটা স্থিতিশীলতা আসতে হবে, সেটা তো হচ্ছে না। আজকে ইউক্রেনে সমস্যা, কালকে গাজায় সমস্যা, পরশু আপনার রেড সিতে সমস্যা, এক এক জায়গায় নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। আপনি যদি অর্থনৈতিক সংকটের কথা বলেন, পৃথিবীতে যেই দেশটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং দুমড়ে মুচড়ে পড়ছে তার নাম হলো আমেরিকা। তার কথা কিন্তু কেউ বলতেছে না, তার রাজত্বের কথা বলতেছে। পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে বঙ্গর অর্থনীতির দেশ হলো আমেরিকা। বাংলাদেশ তার ধারে কাছেও নয়, বাংলাদেশের তো সম্ভাবনা আছে, আমেরিকার সম্ভাবনাও নাই। আমি জানি না আমেরিকা নিচের দিকে যাচ্ছে বলছেন, কিন্তু আজকে একটা নিবন্ধন গতকালই বোধহয় আমি পড়েছি, বিরূপাক্ষ পাল, তিনি বলছেন যে পৃথিবীর যে দেশগুলো করোনা পরবর্তী ইউক্রেন যুদ্ধের যে সংকটে পড়েছিল তারা কিন্তু প্রায় প্রত্যেকে কভার করে ফেলেছে, মানে বাংলাদেশ ছাড়া। তিনি বলছেন যে এই যে বিদেশের যুদ্ধের কারণে বাংলাদেশের পরিস্থিতি, এটি এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব যে আনা হচ্ছে সেটি সঠিক নয়। তিনি কতগুলো তথ্য প্রমাণও সেখানে হাজির করেছেন, আমি জানি না সেই নিবন্ধনটা আপনি করেছেন কিনা। সব আমাদের সমস্যাও আছে, আমাদের সমস্যা হলো আমরা সবকিছুর সাথে মানে বিশেষ কি বলে ইউক্রেনের সাথে বা অন্য কিছুর সাথে জড়িত করি, এটাও ঠিক না। কিছু কিছু সমস্যা আমরা আমাদের নিজেদের মধ্যে থেকেও তৈরি করেছি এবং সেগুলিকে আমরা এখনো সঠিকভাবে অ্যাড্রেস করতে পারি নাই, কন্টেইন করতে পারি নাই। সেগুলো নিয়ে কাজ চলতেছে, পরিকল্পনা হয়েছে, ডায়াগনোসিস করা হয়েছে কোথায় কোথায় সমস্যা। একদিনে যেমন সমস্যাগুলো সৃষ্টি হয় নাই, আবার একদিনও সমাধান হবে না, বাট সরকার উদ্যোগ নিয়েছে, সমাধান হবে, কোনো সন্দেহ নাই। ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনার একেবারে শেষের দিকে যাচ্ছি আস্তে আস্তে, খুব বেশি সময় নেই। সাইবুর রহমান তপন, এই যে আমি যে প্রশ্নগুলো মনিরুল ইসলামকে, মনিরুল হক চৌধুরীকে করেছি, তার প্রেক্ষিতে আপনার কিছু বলা আছে কিনা ছোট করে 1 মিনিটে বলবেন। আমরা শেষ করতে চাই সাইদুর রহমান টেপা ভাইকে দিয়ে। সেটা হলো যে এই যে বিরূপাক্ষ পালের আপনি রেফারেন্স দিলেন, মানে ওনারা একটা ঘরানা, ওনারা একটা ধারা, তারা ঢালাও কিছু কথা বলে। আপনি কি জানেন যে আজকে ভারতের খাদ্য মূল্যস্ফীতি কত? আজকে ভারতের খাদ্য মূল্যস্ফীতি 9 এর কাছাকাছি, এটা আনন্দবাজারের খবর। এবং ইলেকশনে কিন্তু মূল্যস্ফীতি এবং বেকারত্ব একটা অন্যতম প্রধান ইস্যু। রাহুল গান্ধী এটা নিয়ে গোটা ভারতবর্ষ চষে বেড়াচ্ছে সেটা, এবং নরেন্দ্র মোদী সেখান থেকে দৃষ্টি অন্যদিকে নেয়ার জন্য তিনি এখন মুসলমানদেরকে হিটলারি কায়দায় মুসলমানদেরকে শত্রু বানাচ্ছেন। সেটা এটা আপনি জানেন কিনা আমি জানি না। তো ফলে আমি বলছি না বাংলাদেশ খুব ভালো করছে, ম্যানেজমেন্ট ভালো করছে, আমি বলছি না। বাংলাদেশের বৈশ্বিক কারণ যেমন আছে, ঠিক একইভাবে অভ্যন্তরীণ কারণও আছে, এখন অনেক মানে আলোচনা। কিন্তু যদি কেউ বলে
যে গোটা বিশ্ব উঠে দাঁড়িয়েছে, আমরা শুধু নিচে পড়ে আছি, কথাটা ঠিক না, তথ্যগতভাবে কথাটা ঠিক না। ফলে এইভাবে বিষয়গুলো দেখার কোনো সুযোগ নেই। আমি যে কথাটা এর আগে বলেছিলাম রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে ফখরুল সাহেবের যে কথাটাকে আমি প্রোটেস্ট করতে গিয়ে রাজনৈতিক ব্যবস্থার যে পালাবদল ঘটছে বলে আমি বলেছিলাম, এখানে অর্থনীতিতে যে সংকটটা, এই সংকটটার সাথে কিন্তু বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার সম্পর্ক আসলে খুব নিবিড় না। কারণ এই সংকটটা তৈরি হয়েছে বৈশ্বিক কারণেই মূলত, এবং অভ্যন্তরীণ মিসম্যানেজমেন্ট এখন দেখা যাচ্ছে সেটা। ওভারঅল যদি বলতে হয়, সামগ্রিকভাবে যদি বলতে হয়, আমাদের এখানে আমি রাজনীতিতে কোনো হতাশা দেখি না। প্রথমত যে পালাবদল ঘটছে সেটা ইতিহাসের ধারাক্রম মেনেই ঘটনাগুলো ঘটছে, সারা পৃথিবীতেই ঘটছে এই ধরনের পালাবদল ঘটছে। আর অর্থনীতিতে যে সংকট তৈরি হয়েছে সেটার দিকে আমাদেরকে ফোকাস করতে হবে। ধন্যবাদ সাইফুর রহমান তপন। সাইদুর রহমান টেপা, আপনার কাছে আসতে চাই। সাইফুর রহমান তপন যেটি বলছেন যে বাংলাদেশের অর্থনৈতিক সংকটের সাথে আসলে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অনেকে বলেন যে রাজনীতির অব্যবস্থাপনা, রাজনীতির মধ্যে যে কর্তৃত্ববাদ, গোষ্ঠী বিশেষের যে স্বার্থবাদিতার কারণে অর্থনীতি জিম্মি হয়ে গেছে এবং এই সংকট থেকে উত্তরণ সম্ভব হচ্ছে না। ফলে রাজনৈতিক সংস্কার, নির্বাচন, এই জায়গায় যদি হাত দেওয়া না হয় তাহলে অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব না, এরকমই অনেকে বলবার চেষ্টা করছে। কিন্তু সাইফুর রহমান যেটি বলছেন যে না, এই সব রাজনীতির সাথে অর্থনৈতিক যে সংকটটি আলাদা, আপনি কি একমত? না, আমি কারোর সাথে একমত না, আমি আমার নিজের সাথে একটা একমত। জি, ছোট করে বলুন। সেটা হলো ওই ইউক্রেনের যুদ্ধ হলো, অমুক জায়গার যুদ্ধ হলো, কত যুদ্ধ হলো, তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা ছোট সময় দেখেছি, আমার বাড়ি গোপালগঞ্জ, ছোট সময় দেখেছি আমাদের কেরোসিন তেল আর লবণ ছাড়া কিছু কিনা লাগে নাই, আমার নিজের দেখা। তো এখন আমাদের দেশে বিদেশের কিছু দরকার নাই, আপনার কোনো সাহায্য সহানুভূতি কিছু দরকার নেই। হ্যাঁ, উন্নয়ন দরকার, ঠিক আছে। এখন আমরা যদি জমিতে চাষাবাদ করি, ফলন ফলাই, তাহলে এই দেশের মানুষ অন্য দেশের মানুষের চেয়ে অর্থনৈতিক দিক বলেন, খাওয়ার দিক বলেন, বাঙালি চায় কি ডাল আর ভাত, এর বাইরে কিছু খায় না। ভাত হইলো, মাছ হইলো, হয়ে গেল, আমরা খেয়ে ফেললাম। এখন প্রশ্নটা হলো, না আমার কথা, আশরাফ ভাই আমার কথা শোনেন, যে কৃষকরা পণ্য উৎপাদন করে, আমি কালকে দেখলাম ইউটিউবে, ফেসবুকে দেখলাম ঠাকুরগণের কোন জায়গা 1 টাকা করে বিক্রি করছে, 2 টাকা ওই যে মানে শশা, আর ঢাকায় সেই শশা হচ্ছে 50 টাকা। তার কারণটা হলো কি? তেলের দাম বাড়ানো, তারপরে আপনার রাস্তায় রাস্তায় চাঁদাবাজি, যে যখন যে সরকার থাকতো সেই সরকারের গুন্ডাবাজরা চাঁদাবাজি করে। এই সংকটের সাথে রাজনীতির সম্পর্ক আছে কিনা আপনি এটি বলেন, যে এই সংকটের সাথে সংকটের সাথে রাজনীতির সম্পর্ক তো নিশ্চয়ই থাকবে। কারণ যারা সরকার পরিচালনা করবে তারা যদি কঠোর না হয়, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে না থাকে, তাহলে তো হবেই। আপনি দেখেন ওই যে অনেকে সিঙ্গাপুরে, আপনি মালয়েশিয়ার কথা বলেন, একটা অন্যায় করলে যে অন্যায় করলে তার বিরুদ্ধে স্ট্যান্ড হয়। আর আমাদের এখানে আমাদের দেখবেন বড় বড় দুর্নীতিবাজ যারা আছে, আমাদের মহামান্য হাইকোর্টও বলে দেয় যে ওদের বিচার এখন আলোচনা এখন করা যাবে না। আমরা সেই দেশে বাস করি। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। একটা পয়েন্ট বলতে চাই, ছোট্ট করে, সেটা হচ্ছে যে অপপ্রচার। একটা কথা হচ্ছে যে অপপ্রচার বন্ধ হলে, বিভ্রান্তিকর তথ্য বন্ধ হলে পরিস্থিতি স্বাভাবিকভাবে অনেক উন্নত হবে। জি, সঠিক তথ্য সামনে এলে অপপ্রচার বন্ধ হবে, অপতথ্য বন্ধ হবে। তো আমাদের সঠিক তথ্য সেটা আমরা পাই কিনা সেটা নিয়েও তো প্রশ্ন আছে। মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাইফুর রহমান তপন, আমাদের সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। অন্য আয়োজনে আবারও দেখা হবে। সকলে ভালো থাকুন। দর্শক যারা শুনেছেন, দেখেছেন, মন্তব্য করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী আয়োজনে আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশা রেখে আবারও সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন। শুভরাত্রি।